শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় কারাগারে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সকালে আত্মসমর্পণের পর তার জামিন আবেদন নাকচ করে আদালত। একই সাথে তাকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক। রোববার সকালে সিএমএম আদালতে আসেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার দণ্ড মাথায় নিয়েই আসেন আত্মসমর্পণ করতে। এ সময় আদালত প্রাঙ্গণে ছিল তার অনুসারীদের ভিড়। আদালতে আত্মসমর্পণের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান। জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েই তার এ সিদ্ধান্ত। পরে তার আইনজীবী জানান, রাজনৈতিকভাবে নয়, আইনি পথেই এ মামলা মোকাবেলা করবেন তিনি। শিগগিরই উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদন করবেন তারা। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। মাহমুদুরের আরেক আইনজীবীর দাবি, ভিকটিম জয়ের সঙ্গে রায় দেয়া বিচারকের ছবি বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। যদি ভিকটিমের পিছনে, বিচার প্রার্থীর পিছনে আদালত হাতে, পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন, যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে, এই বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পল্টন মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলাটি হয় 2015 সালে। সে মামলায় গত বছরের 17 আগস্ট পলাতক দেখিয়ে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় মাহমুদুর রহমানকে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউ মার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 4 এবং কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া সকালে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। আর মিরপুরে মামুন হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আদালত। তাদের পক্ষে তাদের আইনজীবীরা যাতে জামিনে প্রার্থনা করেন, বিজ্ঞ আদালত রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা দরখাস্তটি নামঞ্জুর করেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। এই 200-250 অজ্ঞাতনামা লোক বা ইজাহার নামে 130 জন ব্যক্তি যারা আছেন নাম ইজাহারে, এরা কে কাকে উস্কানি দিয়েছে এরকম কোনো অভিযোগ ইজাহারে পাওয়া যায় নাই। তাদেরকে এইগুলার রুটিন মাফিক তারা একটা সন্ন্যাস দেখানো একটা তাদের একটা কালচারে পরিণত হয়েছে। এর কোনো ভিত্তি নাই, এটা আইনানুগ কোনো আদেশ হচ্ছে না। আমরা পরবর্তীতে প্রয়োজন মনে করলে এই ব্যাপারে উচ্চ আদালতে যাব এবং আমরা যাতে সুবিচার পাই সেখানে আমরা আবেদন করব। শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ছেন পুলিশ কর্মকর্তারা। 5 আগস্টের পর হত্যা মামলায় অভিযুক্তরাও আছেন এই তালিকায়। সবশেষ 18 সেপ্টেম্বর সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ট্যুরিস্ট পুলিশের সাবেক প্রধান রেজাউল আলম। এর সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, বিশেষ শাখা এসবি সহ গোয়েন্দা সংস্থার অপেশাদার আচরণই এর কারণ। লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কজন পুলিশ কর্মকর্তার দেশত্যাগের তথ্য মিলেছে গোয়েন্দা প্রতিবেদনে। এর মধ্যে আছেন পুলিশ সদর দপ্তরের প্রলয় কুমার জোয়ারদার ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ অন্তত 4 জন। এবার সামনে এসেছে শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশত্যাগের ঘটনা। 18 সেপ্টেম্বর রাত 10:30টায় মালয়েশিয়াগামী MH103 ফ্লাইটে সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ট্যুরিস্ট পুলিশের সাবেক প্রধান রেজাউল আলম। 4 আগস্ট রাজধানীর পল্টনে হোটেল লিভিংয়ের সামনে হামলা হত্যায় হয় মামলা। এর 37 নম্বর আসামি রেজাউল আলম। বিগত সরকারের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সহ কাজ করেছেন নানা পদে, ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার। তবে রেজাউলের পলায়নের 2 দিন পর চেষ্টা করেও দেশ ছাড়তে পারেননি ডিএমপির আরেক সাবেক কমিশনার। এ অবস্থায় পুলিশ সদর দপ্তর বলছে, পলাতক কর্মকর্তাদের খোঁজে বিশেষ উদ্যোগ আসছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অবস্থান নির্ণয়ের জন্য কিন্তু আমরা চেষ্টা করছি এবং যে সকল পুলিশ সদস্য এখনও অনুপস্থিত, অর্থাৎ আমরা একটা তালিকা কিন্তু আপনাদেরকে দিয়েছি, আমাদের পরিসংখ্যানটা কিন্তু আমরা জানিয়েছি, 187 জন পুলিশ সদস্য অনুপস্থিত রয়েছেন। যারা অনুপস্থিত রয়েছেন বিভিন্ন কারণে, তাদের বিরুদ্ধে কিন্তু ইতোমধ্যে বিধি অনুযায়ী কিন্তু ব্যবস্থা গ্রহণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা পুলিশের ক্ষমতার অতিব্যবহারের ফল।
পেশাদারিত্ব না থাকাই এর বড় কারণ। যখন বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির বেশ কিছু পুলিশ অফিসারদের নাম কিন্তু সবার মুখে মুখে ছিল, যেমন কোহিনুর মিয়ার নাম আমরা তখন শুনেছিলাম। যেসব পুলিশ অফিসার আওয়ামী লীগকে পারপাসগুলো সার্ভ করেছে, এবারের যেই বাস্তবতায় আমরা যদি দেখি যে জনগণের বা সাধারণ জনগণের মূল লক্ষ্যবস্তু কিন্তু ছিল পুলিশ। পুলিশের অভিযুক্ত এসব কর্মকর্তারা জানেন গোয়েন্দাদের কাজের ধরন, সে কারণেই তাদের নজরদারিতে আনা বা শনাক্তে বেগ পেতে হচ্ছে বলেও জানান বিশ্লেষকরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া মাসুককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত 11:15টার দিকে সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গোলাম কিবরিয়া মাসুকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এদিকে শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকেও গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার খলিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র সেন হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা রয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এর আগে চলতি বছরের 7 জুলাই ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক করা হয় সাইফুল ইসলাম নীরবকে। তিনি জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ছিলেন। দলটির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হককে করা হয়েছিল সদস্য সচিব। এছাড়া গত 13 জুন মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ 4 মহানগরের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাহমুদ শরীফ ও দেশ টিভির সাংবাদিক ফারুক হোসেনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীর 2 জায়গায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বেলা 11টায় মহাখালীতে মানববন্ধন করে তিতুমির কলেজ সাংবাদিক সমিতি, আর দুপুর 1টায় সেগুনবাগিচায় মানববন্ধন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। দুটি কর্মসূচিতেই বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা যোগ দেন। তারা বলেন, ওরিয়ন গ্রুপের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার কারণেই এই হয়রানিমূলক মামলা। সাংবাদিকরা সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতেই অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে। এ ধরনের মামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা বলেও অভিযোগ করেন তারা। বলেন, প্রভাবশালীরা বারবার সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করলেও কখনোই সফল হয়নি। প্রেস কাউন্সিলে অভিযোগ করবেন, কোনো সংবাদ মাধ্যম গণমাধ্যম যদি সংবাদের প্রতি আপনি বিক্ষুব্ধ হন, আপনি যদি মনে করেন সেরকম সংবাদ ঠিক নয়, তখন আপনি সেখানে যাবেন। তাতেও যদি সমাধান না হয়, আপনি আইন আদালতে যাবেন। কিন্তু যেভাবে যে কায়দায় যে প্রক্রিয়ায় মামলা করা হয়েছে, এক এক মানহানির মামলা, 1000 কোটি টাকার মামলা, 500 কোটি টাকার মামলা, এগুলো কি? এগুলো নিশ্চয়ই উদ্দেশ্য সৎ নয়। তার মানে যারা সংবাদকর্মী আছেন তাদেরকে আপনি নিরুৎসাহিত করতে যাচ্ছেন, তাদেরকে একভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট তারা সততার সাথে দেশ পরিচালনা করছে, তারা এই অন্যায়ের বিরুদ্ধেও সোচ্চার অবস্থান নিবে এবং এই মামলা দ্রুত প্রত্যাহার করে নেবেন বলে আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বাড়ছে। এর মধ্যে 4 জেলায় নদী তীরের নিচু এলাকা ও চরাঞ্চল তলিয়ে 70,000 মানুষ পানিবন্দী। কুড়িগ্রামে নদী ভাঙন শুরু হওয়ায় ঝুঁকির মুখে বাড়িঘর, ফসলি জমি ও বেশ কয়েকটি স্কুল। 3 দিন ধরে উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বাড়ছে। পানির চাপ সামলাতে খুলে রাখা হয়েছে ব্যারেজের সব জলকপাট। শনিবার রাতে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ওপরে ওঠে তিস্তার পানি। এর মধ্যে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিচু এলাকা তলিয়ে দুর্ভোগে পড়েছেন 20,000 মানুষ। হঠাৎ করে সন্ধ্যেবেলা পানি বলন আসলো, আসলে রাত 10টার মধ্যে পানি একটু থামানি হলো, হওয়ার পর রাত 12টার মধ্যে আবার বলন আসলো। তখন কি করলাম, গরু ছাগল বউ বাচ্চা নিয়ে আমি রাস্তায় উঠলাম। কুড়িগ্রামের তিস্তা চর ও নদীর তীরে 2000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে আমন ও সবজির ক্ষেত। নদী ভাঙনের কবলে পড়েছে 7টি স্কুল, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। হুট করিয়ে যে পানি ছাই দিয়েছে, আমার তো আবার ডুবে গেছে। এখন আমরা ওই চিন্তাতে এখন কি করি, বাড়ি ঘর সব তলায় গেছে, এখন কই থাকে না থাকে। লালমনিরহাট সদর, আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার চরাঞ্চল ও নিচু এলাকার 45,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ আবাদি জমি। পানি উঠেছে রেল লাইনেও।
আমরা আন্দো নামতে পারি না, খাইতে পারি না, চকির উপরে উঠিয়েছি, আমরা ছাওয়া হাতে বকে ধরিয়েছি। পানি ঘর ঢুকে গেছে। এখন আমরা কষ্ট করে 3টে গরু কিনছি, 3টে গরু আমার 2 লাখ টাকা হইবে। এই সারাইতে আমি ঘুম না করি গরুর গোল ঘরে পানি আমরা আইল বান্ধে পানি সেচছি। নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার 10 ইউনিয়নের তিস্তাপাড়ে ধান ও সবজি ক্ষেত তলিয়ে ক্ষতির মুখে কৃষক। বন্যা ও নদী ভাঙনের আশঙ্কায় প্রস্তুতি রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেশমী নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সার্বিক পরিস্থিতি জানাতে এবার রংপুর ও লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, নদ নদীর পানি বাড়ায় দুর্ভোগের কি চিত্র দেখছেন? প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? আপনি অবশ্যই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি ইসলি গ্রাম, আপনি নিশ্চয়ই দেখছেন পিছিয়ে যে দুর্ভোগের একটু চিত্র দেখায়। আমি এইসব বাড়িঘর কিন্তু এখন পানিতে থইতে করছে, অর্থাৎ তলিয়ে গেছে। এই জায়গার মানুষগুলো কিন্তু তারা রাস্তায় অবস্থান নিয়েছে এবং আশ্রয় নিয়েছেন গবাদি পশু সহ। তারা কিন্তু অনেক দুর্ভোগে আছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন পদে পদে। তারা আজকে 3 দিন ধরে কিন্তু রাস্তায় অবস্থান করছেন, সেখানে আছেন। তাদের দাবিটা হচ্ছে যে শুধু মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার কারণেই তাদের এই দুর্ভোগ পোহাইতে হচ্ছে, অর্থাৎ তিস্তার পানি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আপনি জানেন যে এখন কিন্তু তিস্তা কাউনিয়া পয়েন্টের পানি কিন্তু বিপদ সীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, এখানে আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ যখন ডালিয়ার পানি কমে যায় ওই সময় কিন্তু রংপুরের তিস্তা অর্থাৎ কাউনিয়ার পানি কিন্তু বেড়ে যায়। বেড়ে গিয়ে কিন্তু এখন 3 সেন্টিমিটার কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ সকালেই ছিল কিন্তু অর্থাৎ 29 সেন্টিমিটার, এখন সেটি 32 সেন্টিমিটার কিন্তু বেড়ে গেছে। তার মানে হচ্ছে আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে কিন্তু অনেকগুলো গ্রাম কিন্তু পানিবন্দী হয়ে পড়ছে। আমি যদি বলি যে এই 3 উপজেলায় প্রায় 20,000 মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আর যদি বলি যে রংপুর বিভাগের 4 জেলায় কিন্তু আমরা যেটা তথ্য অনুযায়ী, পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এবং বিভিন্ন তথ্য অনুযায়ী প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়ে পড়ছে। তাদের দাবিটা হচ্ছে যে শুধু একটাই কারণ হচ্ছে যে বেড়িবাঁধের যে চিত্রটি, এটি কিন্তু অনেকদিন ধরে মানুষ কিন্তু মানববন্ধন বিক্ষোভ করার পরে সেটি কিন্তু সমাধান হয়নি। না হওয়ার কারণেই তাদের এই ভোগান্তি হচ্ছে, বিভিন্ন জেলাতে ভোগান্তি হচ্ছে, উপজেলাগুলোতে ভোগান্তি হচ্ছে। আমরা কিন্তু সকালে এসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি সব জায়গায় কিন্তু একই চিত্র, অর্থাৎ ফসলের জমি থেকে আরম্ভ করে যে সব যাতে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটি কিন্তু পানিতে ভরে গেছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরা তারা স্কুলে যেতে পারছে না। তাদের দাবিটা হচ্ছে যে কারণে স্কুলে যেতে পারছে না সেটি হচ্ছে রাস্তাঘাটে তলিয়ে গেছে এবং স্কুলে যে বেঞ্চ চেয়ার রয়েছে সেটিও কিন্তু সেখানে চলে গেছে। এই কারণে কিন্তু তারা যেতে পারছে না। সব মিলে দেখা যাচ্ছে যে মানুষের ভোগান্তি কিন্তু প্রতি সময় বেড়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে তিস্তা পার থেকে বন্যার সর্বশেষ। জি নজরুল, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এবার লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল, বসত বাড়ি, ফসলি জমি এবং রেল লাইনেও পানি উঠেছে। এই অবস্থায় শহর রক্ষায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে পানি উন্নয়ন বোর্ড থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু শহর রক্ষা বলেন আর আপনার যে নদীর তীরবর্তী এলাকা যেগুলি আছে বা বেড়িবাঁধ যেগুলি রয়েছে এই সমস্ত প্রকল্পের জন্য কিন্তু তারা একটু প্রকল্প দাখিল করেছে মন্ত্রণালয়ে এবং এই মন্ত্রণালয়ে তারা অনুমোদন পেলে তারা এই প্রকল্পগুলি বাস্তবায়ন করতে পারবেন। আরেকটি কথা না বললে নয়, একটু আগে আমার রংপুর প্রতিনিধি যে কথাগুলো বলছিলেন যে তিস্তা নদীর মহাপরিকল্পনা, আসলে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু প্রতি বছর লালমনিরহাটের যে তিস্তা পাড়ের মানুষ রয়েছে, লক্ষ লক্ষ পরিবার রয়েছে, এই সমস্ত পরিবার কিন্তু তারা প্রতি বছর এই সময় দুর্ভোগের শিকার হচ্ছে। এবং গত 3 দিন থেকে যে ভারী বর্ষণ এবং উজান থেকে পাহাড়ি ঢলের কারণে কিন্তু লালমনিরহাটের হাতিবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারি এবং লালমনিরহাট সদর উপজেলার প্রায় 80,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। এবং বিশেষ করে নারী পুরুষ যা বৃদ্ধ যারা রয়েছেন তারা বিশেষ করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে। এবং বাড়ি, আমি যদি একটি জিনিস দেখাই সেটা হচ্ছে আমার পাশের যে পরিবারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটি হচ্ছে লালমনিরহাটের তিস্তা গোকুন্ডা ইউনিয়নের লালমনিরহাট সদর উপজেলার একটি পরিবার। এই পরিবারগুলো কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে গত 2 দিন ধরে এবং তারা এখানে রান্না বান্না করে খেতে পাচ্ছে না এবং তারা অন্যের বাড়িতে আশ্রয় নিচ্ছে বা অন্যের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। আর একটি জিনিস সেটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়েছি এটি একটি পাকা রাস্তা এবং 2 পাশে কিন্তু পানি ভরে গেছে এবং যে কোনো মুহূর্তে যেহেতু লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে পানি কমতে শুরু করলেও কিন্তু এখানে রংপুরের যে কাউনিয়া পয়েন্ট রয়েছে এখানে বিপদসীমার
33 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এখানকার যে আবাদি ফসল, বিশেষ করে রোপা আমন এবং সবজি চাষ করেছিল, তারা ক্ষতির মুখে পড়েছে। এবং সেটা হচ্ছে অনেক আছে মৎস্য চাষি রয়েছেন, মৎস্য চাষিরা তারা লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে তারা মৎস্য চাষ করেছেন এবং তারাও এই ক্ষতির মুখে পড়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এ পর্যন্ত লালমনিরহাটের যে বন্যা দুর্গত এলাকার পরিবারের যারা পরিবার রয়েছেন তাদের জন্য 3 লক্ষ টাকা তারা বিতরণ করেছে এবং 90 মেট্রিক টন চাল, জিয়ার চাল তারা বরাদ্দ করেছে এবং শিশুদের জন্য 5 লক্ষ টাকা এবং গবাদি পশুর জন্য 5 লক্ষ টাকা তারা বরাদ্দ করা হয়েছে। এবং পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে কিন্তু আমি ইতিপূর্বে যেটা বলেছিলাম, তারা স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সতর্ক অবস্থায় রেখেছে যাতে বন্যার পানি নেমে যাওয়ার কারণে যাতে কোনো ক্ষয়ক্ষতি হতে না পারে এবং জিও ব্যাগ এবং বাস তারা প্রস্তুত করে রেখেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রংপুর ও লালমনিরহাট থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। রাত 2:30টার দিকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে শুক্রবার স্থানীয় সময় রাত 9:30টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটে দেশের পথে রওনা হন তিনি। এ সফরে জাতিসংঘ অধিবেশন ছাড়াও অংশ নেন উচ্চ পর্যায়ের একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাইড লাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। 23শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। পহেলা নভেম্বর থেকে পলিথিন কারখানাগুলোতে অভিযান শুরু হবে আর ডিসেম্বরের মধ্যে সচিবালয়ে প্লাস্টিক মুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য নিয়ে সচেতনতা ও বিকল্প পণ্য সহজীকরণের লক্ষ্যে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের মেলা উদ্বোধন করেন তিনি। পরে এক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে যারা নভেম্বর থেকে বাজার মনিটর করবে। সাধারণ মানুষ ও বিক্রেতাদের পলিথিন ব্যবহার না করতে উদ্বুদ্ধ করবেন শিক্ষার্থীরা। তবে বাজারে এখনই পুলিশ অভিযান নয় বলে জানান রিজওয়ানা হাসান। বলেন, পাট শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। এ সময় পাটজাত পণ্য ব্যবহারে সবাইকে আহ্বান জানান তিনি। এর আগে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপদেষ্টা। যেহেতু মানুষের একটা অভ্যস্ততা চলে এসেছে, সুপার শপে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমরা একসাথে মিলে এই সমস্যাটার সমাধান করব। এটা কাউকে শাস্তি দেওয়ার জন্য না, মানুষের জীবনটাকে নিরাপদ করার জন্য এই উদ্যোগ। আরেকটা বড় উদ্যোগ হচ্ছে আমাদের পাট শিল্পটাকে আমরা ফিরিয়ে আনবো। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় 4 স্কুল ছাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার সকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ঘুমন্ত অবস্থায় চালকের দ্রুত গতিতে গাড়ি চালানোই দুর্ঘটনার কারণ। রোববার সকালে শিমুলিয়া গ্রামের কুঠিপাড়া মক্তবে কোরআন শিক্ষা শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থীরা। কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে ঢাকা থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যায় মিম আক্তার। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তানজিলা খাতুন, মারিয়া খাতুন ও জ্যোতি খাতুনের। তারা সবাই পূর্বাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। রাস্তার কাছে খাড়াইছিলাম, মাইক্রোটা ধপ করে পড়ে গেল। পড়ে যাওয়ার পর আমি উঠে আসলাম, এসে দেখি যে মাইক্রোটা খাদবে চলে গেল। থলপালগুলা মাদ্রাসা থেকে বাড়ানোর পরে ওই গাড়িটা ঘুমের ঘোরে অলরেডি বামের গাড়ি ডাইন সাইডে চলে আসছে, আসে ওদের গার উপর দিয়ে গাড়িটা নিচে লাভিয়ে চলে গেছে। একসঙ্গে 4 শিক্ষার্থীর মৃত্যু কিছুতেই মানতে পারছে না শোকাহত এলাকাবাসী। চালককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। পরিস্থিতি এখন দেখা যাচ্ছে যে ছোট শিশু বাচ্চারা মারা গেছে। তো এই পরিস্থিতিতে অবশ্যই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এগুলোর বিচার চাই। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। 6:30 সময় মাইক্রোটা তাদের বাম সাইড থেকে ডান সাইডে এসে তাদেরকে চাপা দেয়। চাপা দেওয়ার প্রেক্ষিতে ঘটনাস্থলেই একজন মারা যায়, 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কুকসা হাসপাতাল কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে 3 জন মারা যায়। শুধু মামলাই হবে না, যাতে চালক যথাযথ আইনের আওতায় এনে তাকে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা যায়, সে বিষয়টা আমাদের মাথায় আছে।
দুর্ঘটনার প্রতিবাদে প্রায় 4 ঘন্টা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক HM সাইফুল ইসলাম। এদিকে 7 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। হাসপাতালের পরিচালককে দেয়া 24 ঘন্টার আলটিমেটাম শেষে সকাল 10টায় ডক্টরস অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে হাসপাতালের পরিচালকের পদত্যাগের দাবিতে তার কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। হাসপাতালের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসার ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে সকাল থেকে বহির্বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। শুক্রবার সন্ধ্যায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে রোগীর স্বজনদের বিরুদ্ধে। সুরক্ষা আইন প্রণয়ন সহ 4 দফা দাবি আদায়ে শনিবার কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের সর্বজনীন বদলির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে হয় এই কর্মসূচি। আয়োজনে শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোট। এ সময় শিক্ষকরা বলেন, মাত্র 12,500 টাকা বেতনে কাজ করছেন তারা। নিজ বাড়ি থেকে কর্মস্থল দূরে হওয়ায় অনেকে মানবেতর জীবনযাপন করছেন। এই অবস্থায় বদলি পদ্ধতি চালু হওয়া জরুরি। দাবি আদায়ে প্রয়োজনে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান থেকে বিরত থাকারও ঘোষণা দেন শিক্ষকরা। আমরা আজ চরমভাবে বৈষম্যের শিকার। যে বৈষম্যের লাঘব আজ পর্যন্ত হয়নি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের শিক্ষকদের, বিশেষ করে মাধ্যমিক স্তরের শিক্ষকদের বেতন সর্বনিম্ন। তারা আমাদের জন্য একটা পারস্পরিক পরিবর্তন নামের একটা প্রহসন চালু করে দিয়েছে, যেটা আমাদের কোনো শিক্ষক 1% শিক্ষকও এতে কোনো উপকৃত হবে না। মিয়ানমারে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন 85 বাংলাদেশি। আর বাংলাদেশ থেকে ফেরত যাচ্ছেন পালিয়ে আসা মিয়ানমারের 123 সীমান্তরক্ষী। মিয়ানমার থেকে রওনা হওয়া নৌবাহিনীর জাহাজ UMS চিনডুইন শনিবার মধ্যরাতে নোঙর করে বাংলাদেশের জলসীমায়। সেখান থেকে বাংলাদেশি জাহাজে করে আজ সকাল 9টায় কক্সবাজারের BIWT এর ঘাটে আনা হয় তাদের। একই জাহাজে ফিরে যাচ্ছেন মিয়ানমারের 123 সীমান্তরক্ষী ও সেনা সদস্য। তারা মিয়ানমারের সহিংসতার সময় সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন। সুনামগঞ্জের 3 উপজেলায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দোয়ারা বাজারে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান 2 জেলে। সকাল 7:30টার দিকে দোয়ারা বাজার উপজেলায় দেখার হাওরে মাছ ধরতে উপজেলার পশ্চিম পলিরচর গ্রামের জালাল উদ্দিন ও জসিম উদ্দিন। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলেই মারা যান তারা। এছাড়া ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামের সুন্দর আলী নামের এক কৃষক বাড়ির সামনেই মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। এর আগে রাতে জামালগঞ্জে বজ্রপাতে শরীফ মিয়া নামের আরেকজন জেলের মৃত্যু হয়। ছাত্র আন্দোলনে নিহত শাফিক উদ্দিন আহমেদ আহনাফ স্মরণে উদ্বোধন হলো শহীদ আহনাফ মেমোরিয়াল। সকালে BFF শাহীন কলেজ প্রাঙ্গণের উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় সেখানে ছিলেন আহনাফের পরিবার ও সহপাঠীরা। পরে তার আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া। এই আত্মত্যাগ সব শিক্ষার্থীকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা যোগাবে বলেও জানান আহনাফের স্বজনেরা। ছাত্র আন্দোলনের সময় 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান একাদশ শ্রেণীর শিক্ষার্থী আহনাফ। এরই মধ্যে দিনটিকে আহনাফ দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ক্ষমতা ছাড়ার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 সপ্তাহে কমপক্ষে 1000 মানুষকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক মত বিনিময় সভায় মন্তব্য করেন তিনি। সাবেক সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল বলেও দাবি করেন আসিফ নজরুল। তিনি বলেন, তথ্য অধিকার নিশ্চিতের আন্দোলন ঝিমিয়ে পড়েছে। আইন, বিচার ও শাসন ব্যবস্থা ঠিক না থাকলে তথ্য অধিকার সহ কোনো অধিকারই নিশ্চিত হয় না। সভায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, তথ্য অধিকার নিশ্চিতে সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে। এছাড়া নাগরিক সমাজের সুপারিশ মোতাবেক তথ্য অধিকার আইন সংস্কারেও আহ্বান জানান তিনি।
বহু মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, বহু মানুষের রক্তের বিনিময়ে ছাত্র জনতার একটা ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আমি মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই যে এটা সম্ভব। আমরা চিন্তা করতে পারি 2 সপ্তাহের মধ্যে 1000-এর বা তার চেয়ে বেশি মানুষকে মেরে ফেলছে একটা সরকার। এটা যেন এককভাবে সরকার কর্তৃক তথ্য কমিশন নিয়োগ না দেয়া হয়। সরকার কিছু নাম প্রস্তাব করতে পারে এবং সেই নামের উপর ভিত্তি করে যারা তথ্য অধিকার আইনের অংশীজন তাদেরকে সম্পৃক্ত করে তাদের মতামতের উপর ভিত্তি করে তাদের কাছ থেকে ভ্যালিডেশনের উপর ভিত্তি করে তথ্য কমিশন গঠন করতে হবে। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চলছে প্রতিমা তৈরির কাজ, সাজানো হচ্ছে মণ্ডপ। তবে এবার কিছুটা দেরি করে পূজার প্রস্তুতি শুরুর পাশাপাশি কোথাও কোথাও আয়োজন সীমিত করা হয়েছে। প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠকে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পেয়েছেন পূজার আয়োজকরা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। দেবী দুর্গা, তার 4 সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ অন্য দেবদেবীর প্রতিমা গড়তে ব্যস্ততার এই চিত্র শহর থেকে গ্রামে। তবে এবারের আয়োজন সীমিত হওয়ায় টান পড়েছে প্রতিমা শিল্পীদের আয়ে। প্রতি বছর যে বাজেট থাকে সেই তুলনায় আপনার 12% কমে গেছে। 10টা করেছিলাম, এবার একটু কম করতে হচ্ছে 6টা, এবার সম্ভবত 6টা করব। টাকার কথাবার্তা বলে কোনো মন্দিরের কাজ নিতে পারতেছি না, পেটে ব্যথা মতো কাজ চলছে আমাদের। 2023 সালে গোপালগঞ্জের 5 উপজেলায় 1250 দুর্গাপূজা হলেও এবার সেই সংখ্যা কত তা নিশ্চিত নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব পাহারার ব্যবস্থা করছেন পূজা আয়োজকরা। এই বিরাট ধর্মীয় উৎসবে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবেন এবং প্রত্যেকটা মন্দিরের নিরাপত্তায় তারা সচেষ্ট থাকবেন। এবং আমরাও স্থানীয়ভাবে প্রত্যেকটা মন্দির কমিটিকে অনুরোধ করেছি যে তারা যেন নিজস্ব পাহারার ব্যবস্থা রাখেন। এবার বরিশালে 602টি মণ্ডপে হবে পূজা। তবে বর্তমান পরিস্থিতিতে খরচ কমানোর কথা জানিয়েছেন আয়োজকরা। বাজেটের প্রেক্ষাপটটা খুবই নগণ্য এবার, যেহেতু আমরা অনেক ডোনেশন বা ব্যবসা বাণিজ্য খারাপ থাকার কারণে আমরা ডোনেশনটা কম পাবো। তারপর আমরা চেষ্টা করব পূজাটা যেন আরো ভালো করার জন্য। লক্ষ্মীপুর, রাজশাহী সহ বিভিন্ন জেলায় এরই মধ্যে প্রশাসনের সাথে একাধিক সভা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মিলেছে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। সতর্ক থাকতে হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের মিসগেম থাকতে পারে। কোনো কোনো জায়গায় আমরা টুকটাক পাচ্ছি যে কমিটি নিয়েও ছোটোখাটো আছে, বিরোধ আছে। তো সেগুলো আমরা 2 পক্ষের সাথে বসে আমরা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। 13 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতায় গঠিত 7 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সকালে দীঘিনালার লারমা স্কয়ার সরজমিনে পরিদর্শন করেছেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরি। এ সময় ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন তিনি। এছাড়া প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনও বিশ্লেষণ করা হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান। এ সময় কেউ বাস্তুচ্যুত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। আগামী 14 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের গঠিত এ তদন্ত কমিটি। দীঘিনালা থেকে এটার তদন্ত কার্যক্রম শুরু করেছি, ঘটনাস্থল পরিদর্শন করছি। প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের আমরা সাক্ষ্য গ্রহণ করব এবং বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন সেক্টরের সুধীজনের আমরা মতামত নেব। মতামত নেওয়ার পরে আমরা বিভিন্ন ভিডিও যেগুলো আগের ছিল সেগুলো সংগ্রহ করব। পুঁজিবাজারের সংস্কার কার্যক্রম অব্যাহত থাকলেও এখনো আস্থাহীনতায় বিনিয়োগকারীরা, যার প্রভাবে প্রায় প্রতিদিনই কমছে সূচক ও লেনদেনের পরিমাণ। যদিও বাজারে সুশাসন ফেরাতে সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, টেকসই পুঁজিবাজারের জন্য যা দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই ব্যাংক খাতের পাশাপাশি পুঁজিবাজার সংস্কারেও হাত দেয়। নতুন কমিশন গঠনের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রমের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বাজার কারসাজির অভিযোগে শিবলি কমিশন সহ নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। বিগত সরকারের পতনের পরদিন 6 আগস্ট থেকে পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ব্যাপক উত্থান দেখা যায়। টানা 8 দিন সূচক বেড়ে ডিএসই এক্স দাঁড়ায় 6000 পয়েন্টের উপরে। তবে 18 আগস্ট থেকে আবারও শুরু হয় দরপতন।
বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারে কারসাজিকারীদের ধরপাকড় ও নানামুখী সংস্কারের প্রভাব পড়েছে বাজারে। তাদের মতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশাপাশি বড় বিনিয়োগকারীরাও এখনও বাজার পর্যবেক্ষণ করছে। বাট ডিউ টু দিস রিজন ওরা পালিয়ে গেছেন বা ধরা পড়ছেন যে ম্যানেজমেন্টে কারা ছিল, দ্যাটস ওয়াই কিন্তু এটা বিনিয়োগকারী একটা ভীতি সৃষ্টি করে। এইগুলো যদি একটু সুশাসনের আওতায় আনা যায় কোম্পানিগুলিকে, এবং যদি আমাদের রেগুলেটর যারা আছেন তাদের কাজ করে, আমার মনে হয় যে এই মার্কেটটা ঠিক করা খুবই সম্ভব আসলে। দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফেরাতে চলমান সংস্কার কার্যক্রম ভূমিকা রাখবে বলে মনে করছেন ডিএসির এই পরিচালক। আগে যারা কারসাজির সাথে যুক্ত ছিল তারাও অনুপস্থিত। মার্কেটে ভিতরে এখন একটা স্বচ্ছতার জায়গা তৈরি হচ্ছে, সেই কারণে এই মার্কেট একটা সংস্কার পজিশনেই আছে। সুশাসনের দরকার আছে এই মার্কেটে। যেভাবে দুর্বল কোম্পানি লিস্টেড হয়েছে, যেভাবে মানে করেন যে খারাপ শেয়ারগুলোকে প্রমোট করা হয়েছে, সেই জায়গা থেকে তো বাইরে আসতে হবে। বাজারকে গতিশীল করতে সরকারি ও বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত করার তাগিদ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাই।